হ্যালো ফ্রেন্ডস, আলমা ম্যাটার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ডাব্লিউবিপি 2021-এর এটি একটি সাজেশন সেট, যার মধ্যে 20টা প্রশ্ন রয়েছে, 5টা ম্যাথ থেকে, 10টা জিকে থেকে এবং 5টা জিআই থেকে। ম্যাথ এবং জিআই খুব ইজিলি শিখিয়েছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে, এবং 100% সাজেস্টিভ প্রশ্নগুলো কিন্তু সিলেক্ট করা হয়েছে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে ডট 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 10-এর স্কোয়ার পর্যন্ত যদি যোগ করা হয় তবে 441 হয়, তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস এইভাবে ডট 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 30-এর স্কোয়ার পর্যন্ত যদি যোগ করা হয় তাহলে কি হবে? দেখো, এটা একটা সিম্পল ফান্ডা রয়েছে। কি ফান্ডা? 3-এর স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এইভাবে ডট 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 কত? 30-এর স্কোয়ার। তাহলে আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি, 3-এর পর 6 হয়েছে, তার মানে 3, 6 থেকে 9, 3। এখানে আমি কি করব? দেখো, এটাকে সিম্পলিফাই করে নেব এইভাবে, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার প্লাস ইন্টু 2 স্কোয়ার। এইভাবে তারপরেরটা হবে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার প্লাস ডট 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 কত হবে? 3 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার, 10-এর স্কোয়ার পর্যন্ত। এবার তাহলে সেক্ষেত্রে আমি কি পেয়ে গেলাম? 3-এর স্কোয়ার দেখো কমন পেয়ে গেলাম, ব্র্যাকেটে কী পেলে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার। এবার 3 স্কোয়ার মানে হলো 9, আর 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এইভাবে যদি যোগ করতে থাকি 10-এর স্কোয়ার পর্যন্ত, তাহলে আমার দেওয়াই আছে 441। তাহলে সেক্ষেত্রে কত হবে? 9 ইন্টু 441। এবার গুণ করলে যেটা পাওয়া যাবে, 9, 4 9 36, 6 হাতে থাকলো 3, 4 9 36 আর 3 39, 3 9 6 9, তাহলে 3969। এইটা হয়ে যাবে সঠিক উত্তর। অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক, অপশান খ 3969। আশা করি বুঝতে পেরেছো। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার পর্যন্ত যদি 441 হয়, তাহলে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার এইভাবে 30-এর স্কোয়ার পর্যন্ত যদি যোগ করা হয় কত হবে? আমি সিম্পলি কী করে নিয়েছি? 3 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার এগুলোকে ভেঙে নিয়েছি, এবং কমন কী নিয়ে নিয়েছি? দেখো, 3 স্কোয়ারকে 3 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, আর 6 স্কোয়ারকে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এবার 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার এইভাবে ডট 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 3 স্কোয়ার ইন্টু 10 স্কোয়ার পর্যন্ত ভেঙে নিয়েছি। কমন পেয়ে গেলাম, প্রত্যেকটাতে 3 স্কোয়ার কমন রয়েছে, তাহলে 3 স্কোয়ার বাইরে নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 10 স্কোয়ার পর্যন্ত। 3 স্কোয়ার মানে 9, আর এইটার মান দেওয়া রয়েছে 441, তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 3969। অপশান খ সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখব। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। তাহলে এ এর বর্তমান বয়স কত? দেখো, 5 বছর পূর্বে কি ছিল? 5 বছর পূর্বে ছিল 6:7, আর বর্তমানে কত হয়েছে? বর্তমানে হয়েছে 8:9। এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যে এই সাইডের ডিফারেন্স আর এই সাইডের ডিফারেন্স সেম হচ্ছে কিনা। দেখো, 6 থেকে 8 যদি করা হয়, ডিফারেন্স মাপা হয়, তাহলে হচ্ছে 2। 7 থেকে 9 ডিফারেন্স হলো 2, তাহলে 2 সাইড মিলে যাচ্ছে আমার, তাহলে 2 ইকুয়াল সাইড হয়ে যাচ্ছে। ইকুয়াল সাইড মানে 5 বছর পূর্বে আর এটা 5 বছর পর, তার মানে টোটাল কত হচ্ছে? 5 বছর আগের গল্প আর 5 বছর পরের গল্প, এটা যোগ করলে কত হচ্ছে? 10 বছর হচ্ছে, 10 ইয়ার। এই 10 ইয়ার মানে কত? এই যে 2 ইউনিট সরেছে, 2 ইউনিট এর সাথে বেড়েছে, 2 ইউনিট এর সাথে বেড়েছে, এটা হয়ে গেল 10 বছর। এই 5 প্লাস 5 আগে ছিল, 5 বছর আগে ছিল, এবং 5 বছর আগে থেকে বর্তমানে এসছে 5 বছর, বর্তমান থেকে আরও 5 বছর পর, তার মানে 5 প্লাস 5 10 বছর। এই 10 বছর মানেই তো এই 2 ইউনিট বেড়েছে, তো এই জন্যেই যে এই 10 বছর যোগ হয়েছে বলে, তার মানে 2 ইউনিট, 2 একক বা 2 ইউনিট সমান হয়ে গেল আমার 10 ইয়ার। তার মানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হয়ে গেল 5 ইয়ার। এবার 1 ইউনিট মানে 5 ইয়ার। আমার 5 বছর আগে এই ছেলের এর বর্তমান বয়স চেয়েছিলে, 5 বছর আগে এর কত বয়স ছিল? 6 ইন্টু 5, 6 বছর, 5 বছর আগে এর বয়স ছিল 6 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে যদি 5 হয়, তাহলে 6 ইউনিট মানে কত? 30। 30 বছর 5 বছর আগে ছিল, তাহলে বর্তমানে কত? বর্তমানে 30-এর সাথে 5 যোগ হয়ে যাবে,
কারণ 5 বছর আগে ছিল 30, এখন হয়েছে 30 + 5 35, তাহলে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশান গ 35। 35 বছর এর বর্তমান বয়স 35 ইয়ার। ঠিক, চলো আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নটা দেখব। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? খুব সহজ প্রশ্ন, একটু ভ্যাবাচাকা মনে হতে পারে, কিন্তু একবারে ইজি। দেখো বুঝিয়ে দেওয়ার পরে একদম ইজি হয়ে যাবে। আমার কাছে মূল্যের অনুপাত, টোটাল মূল্য কত রয়েছে? 3:5, 3:5 অনুপাতে মূল্য রয়েছে। তার মানে যদি 1 টাকার কয়েনগুলো 3 টাকা দেয়, 3 টাকা হয়, তার মানে 3 × 1 টাকা। এবার দেখো 5 টাকা, 5 টাকা 50 পয়সাগুলো দেবে, তার মানে 10 × 50 পয়সা। ঠিক, 10টা 50 পয়সা হলে তবেই তো 500 টাকা পয়সা হবে। 10 × 50 পয়সা মানে 500 পয়সা, 500 পয়সা মানে 5 টাকা। ঠিক, তার মানে 10টা আমার কি হতে হবে? 50 পয়সা, আর 3টা 1 টাকা হলে পরে এই অনুপাতটা আমার স্যাটিসফাই হচ্ছে। এবার দেখো তাহলে সংখ্যা কত হয়ে গেল? 10 + 3, 13টি হয়ে গেল। এবার আমার টোটাল কত দেওয়া রয়েছে? দেখো এখানে দেওয়া রয়েছে মুদ্রা রয়েছে টোটাল 52টি। এবার যদি মুদ্রা 52টি থাকে, তার মানে আমরা যেটা ধরেছিলাম এই 3 টাকা, 3 টাকার 5 টাকা, টোটাল 8 টাকা ধরেছিলাম, এইটা ঠিক নয়। 13 ইউনিট মানে হয়ে যাবে আমার 52। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হয়ে যাবে 52/13, তার মানে কত? 4 × 13 = 52, 4 উত্তর হয়ে যাবে। 1 ইউনিট মানে 4, মানে আমি যেটাকে 1 ইউনিট ধরছিলাম সেটা রয়েছে কত? 4টি। ঠিক, 1 ইউনিট সেটা হয়ে যাবে 4 ইউনিট, 4টা। তার মানে এখানে দেখো 3টে 1 টাকা বলেছিলাম, তার মানে 3 × 4, 1 টাকার যেটা 3 × 4, তার মানে টোটাল 12টি। এবার 50 পয়সা, যেটা 50 পয়সা, সেটা কত হয়ে যাবে? দেখো এখানে 10 ইউনিট বলেছিলাম, তার মানে 10 × এই যে 4, এটা 4 গুণ করে দেবো, তাহলে কত হয়ে যাবে? 40টি। ঠিক, দেখো উত্তর হয়ে যাবে তাহলে আমাদের অপশান ক, 40টি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। 1 টাকা 50 পয়সা মিলিয়ে টোটাল 52টা মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5। এবার মূল্যের অনুপাত 3:5 হতে গেলে কী হবে? 1 টাকার মূল্য তো 1 টাকাই হয়, তার মানে 1 টাকা যদি 3টে হয় তাহলে পরে 3 হবে। আর যদি 50 পয়সা 10টা হয় তাহলে ওইটা কন্ট্রিবিউট করবে 5 টাকা। তাহলে 3 টাকা আর 5 টাকা, টোটাল 8 টাকা আমি ধরেছিলাম। এবার এই 8 টাকা ধরতে গিয়ে সংখ্যা আমার হলো 3টে 1 টাকা আর 10টা হলো 50 পয়সা, টোটাল 13টা পয়সা, 13টা মানে মুদ্রা আমি পেয়েছি। 13টা মুদ্রা, কিন্তু এখানে বলা আছে আমার কত? 52টা মুদ্রা। এই 52টা মুদ্রা দেখতে গিয়ে তার মানে 13 যেটা ধরেছিলাম সেটা 52, তাহলে 1 যেটা ধরেছিলাম সেটা 4, তার মানে 4 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিট যেটা আমি ধরেছিলাম সেটা 4, মানে এই 3:5 অনুপাত যেটা নিয়েছিলাম সেটা 3 গুণিত কত হয়ে যাবে? 4, 3 গুণিত 4 আর 5 গুণিত 4। এবার 5 গুণিত 4 যেহেতু, এবার 5 গুণিত 5টা আমি এখানে কত পেয়ে যাচ্ছি? যেহেতু 50 পয়সা, সেহেতু 1 টাকা কন্ট্রিবিউট করতে গেলে 2টো 50 পয়সা লাগে, তাহলে 5 × 4 × 2, তার মানে 1 টাকার সংখ্যা হলো 3 × 4 = 12, আর 5 টাকার 50 পয়সার সংখ্যা হলো 4 × 5 = 20 × 2 মানে 40। তাহলে এইভাবেও করতে পারো। টোটাল হয়ে যাচ্ছে আমার 50 পয়সা 40টি। চলো পরের প্রশ্ন দেখব। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 21 এবং 18 দ্বারা বিভাজ্য? কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য? 12, 21 এবং 18 দ্বারা। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ মানে কি? কোনো সংখ্যার স্কোয়ার ফর্ম হবে। এবার দেখো এদের আমি প্রথমে কি নিয়ে নেব? এই 12, 21, 18 দ্বারা বিভাজ্য সংখ্যা কি হতে পারে, লিস্ট যেটা। এবার দেখো তার মানে 12, 21 আর 18 এর আমরা কি করব? লসাগু করব।
প্রত্যেকটা কত দিয়ে যাবে, 3 দিয়ে চলে যাবে, 3 4 12, 3 7 21, 3 6 18। এরপর দেখো 2 দিয়ে দুটো যাবে, 2 2 পেয়ে গেলাম, 7 থেকে গেল, আর 3 2 6। তার মানে এবার আমরা লসাগু করতে গেলে কি পারবো, লসাগু করতে গেলে কি করতে হবে, 3 গুণ 2 গুণ 2 গুণ 7 গুণ 3। তার মানে 3 2 6, 6 2 12, 7 12 84, 84 ইন্টু 3 মানে 84, 84 ইন্টু 3 মানে হবে কত, 3 4 12, 3 8 24, আর 1 25, 252। 252 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখতেই পাচ্ছ। এবার 252 যেটা রয়েছে এর মাল্টিপল হবে, এর মাল্টিপল যতগুলো হবে মানে 252 ইন্টু 2 সেটাও এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে, 252 ইন্টু 4 সেটাও এই 3 4 সবগুলোই সংখ্যা হবে। এবার দেখো আমার কি আসছে, 1600 1600 1600 1700 1800। তার মানে আমাকে কত গুণ নিয়ে যেতে হবে, মোটামুটি 6 গুণ নিয়ে গেলে পরে 1500 আসছে। তার মানে 7 গুণ নিয়ে গেলে আমার মোটামুটি হয়ে যাবে। 7 গুণ 252 ইন্টু 7 সরি, তার মানে কত হয়ে যাবে, 7 2 14, 1 হাতে থাকলো 1, 5 7 35, আর 1 36, 3 7 2 14, আর 3 17, 1764 আমার উত্তর হয়ে যাচ্ছে। দেখো 252 দিয়ে কোন সংখ্যাটা বিভাজ্য হচ্ছে সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে। আরেকটা ইজি প্রসেস শিখিয়ে দিই, যে এটা আমি তো আইডিয়া করে করে নিলাম যে 252 দিয়ে 7 গুণ করলে মোটামুটি ওই 1700-র কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, ওই জন্য এটা আমি নিয়ে নিলাম। এবার এইটা দেখো 2 + 5 + 2, তার মানে কত হয়ে যাচ্ছে, 9। তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা রয়েছে সেটা মিলিয়ে নিলেই হয়ে যাবে। দেখো 1 আর 6 0 0 যোগ করলে হচ্ছে 7, তার মানে এটা বিভাজ্য হবে না। 1 আর 8 আর 1 আর 6 7 হচ্ছে, 7 আর 9 16 হয়ে যাচ্ছে, 16 9 দ্বারা বিভাজ্য নয়। এবার দেখো 4 6 10, 10 আর 8, 7 আর 1 8, তার মানে টোটাল 18, 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা বিভাজ্য হয়ে যাচ্ছে। আর পরেরটা দেখো 8 9 হয়ে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 4 থেকে যাচ্ছে, তার মানে এটাও বিভাজ্য নয়, তার মানে অপশান গ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে কতগুলো প্রসেস শিখালাম, 3টে প্রসেস শিখালাম। প্রথমে কি বললাম, 12 21 18 দ্বারা কি বিভাজ্য সংখ্যা যেটা হবে, লিস্ট সংখ্যা যেটা, সেটা আমরা বার করে নিলাম, সেটা করতেই হবে, সেটা 252 আসছে। এবার 252 কিন্তু আমার অপশান সব রয়েছে 1600 1700-র কাছাকাছি, তার মানে 252কে 7 গুণ করলে আমি মোটামুটি পেয়ে যাচ্ছি। 6 গুণ করলে 1500-র কাছাকাছি আসছে, 7 গুণ করলে পরে আমি পেয়ে যাচ্ছি 1700-র কাছাকাছি। তার মানে আমি 7 গুণ যখন করলাম 1764 চলে আসছে, ডাইরেক্ট পেয়ে গেলাম, অপশান গ। এবার 252 থেকে আরেকটা প্রসেস আমি বললাম যে 9 দ্বারা 252 নিজেই একটা 9 দ্বারা বিভাজ্য, 5 আর 2 2 4 টোটাল 9 হচ্ছে, তার মানে 9 দ্বারা বিভাজ্য এটা সংখ্যা। এবার কোনটা 9 দ্বারা বিভাজ্য সেইটা দেখে আমি বের করে নিলাম যে অপশান গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর একটা কী করলাম, যে প্রত্যেকটা সংখ্যাকে 252 দিয়ে ভাগ করো, যেটা ভাগ যাবে সেটাই হয়ে যাবে, ঠিক। চলো পরের প্রশ্ন দেখব। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোন জায়গাটা আমার ফলস রয়েছে, কোন জায়গাটা ঠিক বোঝাতে পারছি না। নেক্সট ভিডিওতে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। দেখো পরের প্রশ্ন হলো, একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়। একটা মূলধন 4 বছরে 3 গুণ হয়, কত বছরে 6 গুণ হবে? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু মানে পাজল করে দাও, খুব ইজি। আচ্ছা এত ইজি, তাহলে পরে ভুল, মানে এইটা 4 বছরে 3 গুণ হলে 6 গুণ হতে কত বছর লাগবে, 4 2 8 বছর। কিন্তু এই জায়গাতেই ফাঁদ রয়েছে, এই জায়গাতেই ভুল হয়ে যায়। দেখো 1 টাকা ধরলাম আমি মূলধন, 1 টাকা হলো মূলধন, এই মূলধন 3 গুণ হচ্ছে, 3 গুণ 4 বছর, 4 বছরে কত হচ্ছে 3 গুণ, তার মানে কি হয়ে যাচ্ছে, মূলধন 1 প্লাস 2 টাকা সুদ পাচ্ছে, এই 2 টাকাটা কি সুদ, ঠিক। তার মানে দ্বিগুণ সুদ পাচ্ছে 4 বছরে, দ্বিগুণ সুদ পাচ্ছে 4 বছরে। 1 গুণ, তাহলে 1 গুণ সুদ পাবে, 1 গুণ সুদ কত হয়ে যাবে, 4 বছর বাই 2,
4 বছরে দ্বিগুণ সুদ পাচ্ছে, তার মানে 1 বছরে কত হয়ে যাবে, সরি 1 গুণ সুদ হবে 2 বছরে। ঠিক, এবার 1 গুণ সুদ 2 বছরে হতে গেলে এবার আমাকে কি বলেছে, মূলধন 6 গুণ হবে। মূলধন 6 গুণ, তার মানে কি দেখো, মূলধন যদি 6 গুণ হয়, মূলধন 6 গুণ মানে 1, মূলধন তো 1 ছিলই, এবার সুদ কত হচ্ছে, তার মানে সুদ পেয়ে যাচ্ছি আমি 5, 1 + 5 মানে 6, তার মানে সুদ 5 করতে হবে। সুদ 1 গুণ হতে সময় লাগে 2 বছর, তাহলে 5 করতে কত সময় লাগবে, 5 × 2 বছর, তার মানে কত, 10 বছর। এটাই উত্তর হয়ে যাবে। কি বললাম দেখো, মূলধন আমি 1 টাকা ধরে নিলাম, তাহলে 3 গুণ হচ্ছে, তার মানে 1 টাকা + 2 টাকা সুদ হচ্ছে, 1 টাকা + 2 টাকা সুদ হচ্ছে, 2 টাকা সুদ হতে টাইম নিচ্ছে 4 বছর, তার মানে 1 টাকা সুদ হতে টাইম নিচ্ছে 4/2, 2 বছর, তার মানে 1 গুণ সুদ হতে সময় লাগে 2 বছর। এবার আমি বলছি মূলধনটা 6 গুণ হবে, মূলধন তো মূলধনই থাকবে 1 গুণ 1 টাকা, এবার 5 টাকা তার মানে সুদ হচ্ছে, 1 টাকা সুদ হতে 2 বছর লাগে, তাহলে 5 টাকা সুদ হতে কত বছর লাগবে, 5 × 2 10 বছর, সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে আমাদের অপশান গ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক 10 বছর, অপশান গ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখব। এবার আমাদের জিকে পোর্শনের প্রশ্ন শুরু হচ্ছে। ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, ভিতরকণিকা জাতীয় উদ্যান আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। দেখো এই ভিতরকণিকা অলিভ রিডলে টার্টল, নামটা লিখে দিচ্ছি, অলিভ রিডলে, রিডলে টার্টল এক ধরনের কচ্ছপ, লাল রঙের কচ্ছপ পাওয়া যায় এখানে, স্পেশাল প্রজাতির এই ধরনের কচ্ছপ, যেটা এই উড়িষ্যার ভিতরকণিকা জাতীয় উদ্যানে পাওয়া যায়। ঠিক, অলিভ রিডলে টার্টেল এইটা পাওয়া যায় এবং এর জন্যই মেনলি এই ভিতরকণিকা জাতীয় উদ্যান বিখ্যাত। পরের প্রশ্ন দেখব। নিম্নের কোন নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়নি, তার মানে বঙ্গোপসাগরে কোনগুলো বঙ্গোপসাগরে মেনলি মিলেছে সেগুলো আমার জানলে পরেই হয়ে যাবে। নর্মদা, গোদাবরী, মহানদী, কাবেরী। দেখো গোদাবরী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, মহানদী গিয়ে মিশেছে, মহানদী হলো উড়িষ্যার মধ্যে মেনলি প্রবাহিত হয়েছে, কাবেরী এটাও প্রবাহিত হয়েছে, কৃষ্ণা, কৃষ্ণা, কাবেরী, কৃষ্ণা, তাছাড়া রয়েছে পেরিয়ার রয়েছে, সরি পেরিয়ার না, পেরিয়ার বঙ্গোপসাগরে না, আমাদের গঙ্গা, গঙ্গা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলেছে। তারপর তিস্তা অ্যাকচুয়ালি মিলিত হয়নি সেভাবে, এসে তো গঙ্গার সাথে মিলে গেছে, গঙ্গা ব্রহ্মপুত্র মিলে গিয়ে যে পদ্মা বলে যেটা মেন, পদ্মা বা পদ্মা বলে যেটা পরিচিত, সেটা গিয়ে গিয়ে পড়েছে আমাদের বঙ্গোপসাগরে। তাহলে ভারতবর্ষের মেনলি কী কী, গোদাবরী, মহানদী, কৃষ্ণা, কাবেরী এইগুলো গিয়ে পড়েছে বঙ্গোপসাগরে। নর্মদা কোথায় পড়েছে, নর্মদা আরব সাগরে পড়েছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ক। পরের প্রশ্ন দেখব। জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যাক্ট কবে পাস হয়, জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যাক্ট, ইন্স্যুরেন্স পলিসি অনেকেই করে, প্রত্যেকের বাড়িতেই আশা করি আছে, দেখবে এলআইসি করে, এলআইসি এক ধরনের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন সংস্থার একটা ইন্স্যুরেন্স। ঠিক, তাহলে এলআইসি করা মানে একটা ইন্স্যুরেন্স করা, সেই ইন্স্যুরেন্সের ওপর, ইন্স্যুরেন্সের বিভিন্ন বিজনেস রয়েছে, বিভিন্ন ফাইন্যান্স রয়েছে যারা এই ধরনের পলিসি তৈরি করে। সারদা নারদা এই ধরনেরই অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ছিল, সেটা অথেন্টিকেটেড ছিল না বলে উঠে গেছে। তো এই জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যাক্ট একটা পাস হয়েছিল, সেই ইন্স্যুরেন্স বিজনেস অ্যাক্টটা কবে পাস হয়, 1971, 1972, 1973, 1975, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান খ, অপশান খ 1972 সালে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস অ্যাক্ট পার্লামেন্টে পাস হয়, 1972 সালে, একটু মনে রাখবে, এই ধরনের প্রশ্ন এখন পরীক্ষায় আসছে। পরের প্রশ্ন দেখব। বিখ্যাত কবি আমির খসরু কোন ধর্মাবলম্বী অনুসরণ করতেন, দেখো মেনলি ধর্ম ছিল তো ইসলাম, কিন্তু ইসলামের মধ্যে সুফি সেক্টের ইনি একজন ব্যক্তি ছিলেন, আমির খসরু, বিখ্যাত কবি ছিলেন আমির খসরু, দিল্লির তোতা পাখি বলা হতো। এবার আমির খসরু সুফি সম্প্রদায়ের মধ্যে কোন সম্প্রদায়কে
অনুসরণ করত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক, চিস্তি সম্প্রদায়ের তিনি মানুষ ছিলেন। ঠিক, তাহলে আমির খসরু চিস্তি সম্প্রদায়ের মানুষ ছিলেন। চিস্তি সম্প্রদায় কে তৈরি করেছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া চিস্তি সম্প্রদায় তৈরি করেছিলেন। নিজামুদ্দিন আউলিয়ার তিনি শিষ্য ছিলেন আমির খসরু। চলো পরের প্রশ্ন দেখব। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? প্রথম বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম হলো H.G. কানিয়া। H.G. কানিয়া। ঠিক, এটা মনে রাখতে হবে। H.G. কানিয়া বা H.G. কেনিয়া বলা হয় সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। বর্তমানে কে রয়েছেন? বর্তমানে রয়েছেন N.V. রামানা। N.V. রামানা। N.V. রামানা কততম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বা CJI কততম? 48তম, 48। এইগুলো একটু মনে রাখতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হলো H.G. কেনিয়া বা H.G. কানিয়া। বর্তমানে রয়েছেন N.V. রামানা, ইনি 48তম প্রধান বিচারপতি, CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখব, কবে 14টি ব্যাংকের জাতীয়করণ করা হয়? দেখো একবারে স্পেশাল বলে দিয়েছে 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয় কবে। আমাদের জানতে হবে যে জাতীয়করণ কবে কবে করা হয়েছিল, মানে কবে কবে করা হয়েছিল আর কতগুলো করে করা হয়েছিল। ব্যাংকের জাতীয়করণ আজ পর্যন্ত দুবার করা হয়েছে। একটা হলো 1969 সাল, তার মানে এই 14টা ব্যাংকের যে জাতীয়করণ সেটা 1969 সালে করা হয়েছিল। 1969, খুব মনে রাখবে, এটা ইন্দিরা গান্ধীর সময়কালে করা হয়েছিল। ইন্দিরা গান্ধীর সময়কালে, ঠিক 1969 সালে। আর দ্বিতীয়বার করা হয়েছিল 1980 সালে। এখন পর্যন্ত দুবারই ব্যাংকের জাতীয়করণ করা হয়েছে, একটা 1969 সালে আর দ্বিতীয়টা হলো 1980 সালে। 1969 সালে 14টা ব্যাংক করা হয়েছিল আর 1980 সালে করা হয়েছিল 6টি ব্যাংক। টোটাল কতটি? 14 + 6, এটাই মনে রাখবে, 14 + 6, টোটাল 20টি করা হয়েছিল। এবার প্রথমটা 14টা করা হয়েছিল প্রথমবারে 1969 সালে, দ্বিতীয়বারে 6টা করা হয়েছিল 1980 সালে। চলো পরের প্রশ্ন দেখব। কোন পদ্ধতিতে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়? দেখো জলের ক্ষরতার জন্য, স্থায়ী ক্ষরতার জন্যে কোন ধাতুগুলো দায়ী, এইটাও প্রশ্ন আসে। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, Ca আর Mg, এই দুটো মেইনলি দায়ী জলের স্থায়ী ক্ষরতার জন্যে। জলের স্থায়ী ক্ষরতা দূর করতে গেলে কোন পদ্ধতিতে দূর করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ক, যেটা রয়েছে ক্লার্ক পদ্ধতি। ক্লার্ক পদ্ধতি ব্যবহার করে জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয়। পরের প্রশ্ন দেখব, ডেনমার্কের পার্লামেন্টের নাম কি? ডেনমার্কের পার্লামেন্টের নাম হলো ফোকেটিং। অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো ডেনমার্কের পার্লামেন্টের নাম হলো ফোকেটিং। ইংরেজিতে এটাকে লেখা হয় FOLKETING। এটা হলো ডেনমার্কের পার্লামেন্ট। এবার দেখো ডুমা। ডুমা কোথাকার? রাশিয়া। রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা। ডিয়েট কোথাকার? ডিয়েট হয়ে যাবে জাপানের। জাপানের পার্লামেন্টকে বলা হয় ডিয়েট। আর বুন্দেসট্যাগ, এটা হয়ে যাবে জার্মানি। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা, ডেনমার্কের পার্লামেন্টকে বলা হয় ফোকেটিং, জাপানের পার্লামেন্টকে বলা হয় ডিয়েট, আর জার্মানির পার্লামেন্টকে বলা হয় বুন্দেসট্যাগ। চল পরের প্রশ্ন দেখব, তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা। অপশান খ হয়ে যাবে সঠিক উত্তর, আঙ্কারা। দেখো এদের ইস্তানবুল, যদিও ইস্তানবুল খুব ইম্পর্টেন্ট টাউন, কিন্তু ইস্তানবুল তুরস্কের রাজধানী নয়। আমাদের যেমন মুম্বাই এবং দিল্লি রয়েছে। মুম্বাই খুব ইম্পর্টেন্ট ইকোনমিক্যাল হাব বলতে পারো, কিংবা ভারতের ফাইন্যান্স ক্যাপিটাল বলতে পারো, ফাইন্যান্স রাজধানী। কিন্তু মেন রাজধানী আমাদের ইন্ডিয়ার কোথায়? নিউ দিল্লিতে। সেরকমই তুরস্কের ইস্তানবুল হলো ফাইন্যান্স সেক্টর, অবশ্যই ফাইন্যান্স সেক্টরে সেটাই গিয়ে ফাইন্যান্স ক্যাপিটাল বলতে পারো, ফাইন্যান্স রাজধানী। কিন্তু তুরস্কের রাজধানী বললে সঠিক উত্তর হয়ে যাবে আঙ্কারা। পরের প্রশ্ন দেখব, মেট্রো রেলে নিম্নোক্ত কোন গ্যাসটি জল পরিশুদ্ধ করতে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে
ওজন। দেখো ওজনকে সংকেত আকারেও লেখা থাকতে পারে। অক্সিজেন হয়তো সবগুলোর যেটা সংকেত সেটা একবার জেনে নাও। অক্সিজেন মানে হলো O2, অ্যামোনিয়া হলো NH3, কার্বন ডাইঅক্সাইড হলো CO2, আর ওজনকে লেখা হয় O3। ঠিক, তিনটে অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে গঠন করে। ঠিক আছে, তিনটে অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হয় এই ওজন। এই ওজন গ্যাসকে ব্যবহার করে, ওজন গ্যাসের গন্ধ কিছুটা আঁশটে মতো, সেই ওজন গ্যাসকে ব্যবহার করে মেট্রো রেলে জল পরিশুদ্ধ করা হয়। পরের প্রশ্ন দেখব। এবার জিআই থেকে প্রশ্ন, চিহ্ন বা সংকেত কোনটি অদল বদল করলে সমীকরণটা সঠিক প্রমাণ করবে? দেখো এখানে আমার কি রয়েছে, 18/9 যোগ, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, যোগ 3 গুণ 5 সমান 45, এটাকে আমার প্রমাণ করতে হবে। মানে এই সংখ্যাগুলো উলট পালট করে বা এই সংকেতগুলো কিংবা সংখ্যাগুলো উলট পালট করে আমাকে করতে হবে। আমার ইকুয়ালটা অবশ্যই ঠিক আছে, মানে এটা চেঞ্জ করতে বলেনি, কোথাও ইকুয়ালের চেঞ্জ করার কথা বলা নাই, মানে আমাকে 45 নিয়ে আসতে হবে। এখানে একটা 5 আছে, তার মানে 5কে যদি 45 দিয়ে ভাগ করি, 5 9 45 হয়। এই এই যে টার্মটা আছে, এই টার্মটাকে আমি 9 নিয়ে আসতে পারি, এই তিনটে জুড়ে দিলে, তাহলে পরে কিন্তু আমার হয়ে যাবে। তার মানে 18, 9 আর 3। দেখো 18 আর 9 যোগ করলে কত হয়, 27 হয়। এবার 27কে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। 9 × 5 মানে 5 9 45। ঠিক, তাহলে পরে কি হয়ে যাবে, এখানে 18 ভাগ রয়েছে, এই ভাগটাকে যোগের জায়গায় নিয়ে চলে গেলাম। হ্যাঁ, 18 আর 9কে যদি যোগ করি, তার মানে প্রথমটা নিলাম যোগ, আর এবার তাকে 27 হয়ে যাচ্ছে, 27কে আমি 3 দিয়ে ভাগ করছি, তার মানে যোগ আর ভাগ, এইটাকে আমি চেঞ্জ করলে পরে আমার হয়ে যাবে যোগ আর ভাগ। অপশান কোথায় আছে, কোথাও এই অপশানটা নেই। গুণ ভাগ দেওয়া রয়েছে, যোগ গুণ 18 5, তাহলে এবার এই দুটো তো হচ্ছে না, যোগ আর ভাগের মধ্যে আমার এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে লবি কি হয়ে যাচ্ছে, দেখো 18 5 যদি আমি চেঞ্জ করে নিই, 18 5 যাবে না, 5কে 9 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা আসবে না। 3 9 যদি ভাগ করে দিই, মানে চেঞ্জ করে দিই, তাহলে কি হচ্ছে, 3 আর 9 যদি চেঞ্জ করে দিই তাহলে পরে 18/3, 18/3, তার মানে হয়ে যাচ্ছে 6, আর তার সাথে যোগ করছি কত, 9 × 5, 9 5 অলরেডি 45 চলে আসছে, তার মানে কোনো অপশানই সঠিক হবে না এখানে। তার মানে প্রিন্টিং মিস্টেক ছিল, এটা হয়ে যাবে প্লাস আর ভাগ, তার মানে প্লাস আর ভাগ, ভাগ, এই দুটো চিহ্ন পরস্পরের সাথে ইন্টারচেঞ্জ হবে। এখানে যে অপশানগুলো আছে কোনোটাই কিন্তু হচ্ছে না। ঠিক, চলো পরের প্রশ্ন দেখব। এবার দেখো এখানে রয়েছে এ সি ড্যাশ সি ডি বি ড্যাশ ডি এ ড্যাশ ডি এ ড্যাশ ডি এ ড্যাশ সি। এখানে একটা, তুমি যদি এ বি সি ডি এই চারটে করে সেক্টে ভাগ করে নাও, চারটে করে সেক্টে যদি ভাগ করে নাও, তাহলে ওহো, এবার দেখো এ বি সি ডি এই একটা চারটে সেক্টে ভাগ করে নিচ্ছি, বি ড্যাশ ডি এ এই চারটে করে ভাগ করে নিলে কি আসে, এ বি সি ডি, এখানে যদি আমি বি বসিয়ে দিই, এ বি সি ডি পেয়ে গেলাম। এরপর যদি বি সি ডি ই বসাই, দেখো প্রথমটা এ দিয়ে শুরু হচ্ছে, এ বি সি ডি, তারপরেরটা এ দিয়ে শুরু হচ্ছে না, এই বি থেকে শুরু হচ্ছে, বি সি ডি, তারপর এ। ঠিক আছে, এরপরে দেখো সি আসছে, সি ডি এ বি, এবার তারপরেরটা এই সি থেকে শুরু হচ্ছে, সি ডি এ বি, এবার এটা এলো সি থেকে শুরু হলো, এর পরেরটা ডি থেকে শুরু হচ্ছে, এখান থেকে ডি থেকে শুরু হলো, ডি এ বি সি। ঠিক, তাহলে পরে আমার পুরোটা মিলে যাচ্ছে, ডি এ বি সি। তাহলে আমি কি কি পেলাম, প্রথমে পেলাম বি, তারপর পেলাম সি, তারপর পেলাম সি, বি সি সি বি বি, বি সি সি বি বি। তাহলে অপশান গ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি বোঝানোর চেষ্টা করছি।
যদি কোনো রকম তোমাদের সমস্যা ফিল হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন জায়গাটায় বুঝতে সমস্যা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, ফটোগ্রাফিতে একটি পুরুষকে দেখিয়ে রিনা বলল, তার মায়ের একমাত্র মেয়ে হয় আমার মা। তার মায়ের একমাত্র মেয়ে, তার মানে যে লোকটা ছিল এই লোকটা ছেলে, পজিটিভ লিখলাম, আর এ হলো মেয়ে, রিনা হলো মেয়ে, ঠিক আছে, রিনা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মানে ডিনোট করলাম বলে মাইন্ড করার কিছু নেই, সহজের জন্য আর কি ছেলেদেরকে পজিটিভ ধরলাম, মেয়েদেরকে নেগেটিভ ধরলাম, ঠিক। এবার দেখো বলছে এই যে পজিটিভ মানে যে ছেলেটাকে দেখাচ্ছে সেই ছেলেটা তার মা এর মাদার, ঠিক আছে, এর মাদারের একমাত্র মেয়ে, এর মায়ের একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, এই ছেলের একমাত্র মেয়ে কী হবে, ওর বোন হয়ে যাবে। তার মানে আমি কি দেখাবো, এইরকম একটা দাগ দেখাবো। এবার ওর সিস্টার লিখব, সিস্টার, এর সিস্টার, তার মায়ের একমাত্র মেয়ে হয় আমার মা, এর সিস্টারের তার মানে মেয়ে হলো এই রিনা, ঠিক। তার মানে এর কে হচ্ছে, ভাগ্নি হচ্ছে বা বোনঝি হচ্ছে, ঠিক। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন খ, বোনঝি বা ভাগ্নি। আশা করি বুঝতে পারছো। দেখো পজিটিভ নিলাম যে ছেলেটাকে বলা হচ্ছে, এবার ওর মাদার লিখলাম, বা মা উপরে বাংলাতে মাই লিখতে পারো। এবার মায়ের মেয়ে কী হবে, ও তো নিজে হতে পারছে না কারণ ও নিজে ছেলে, তাহলে ওর বোন হয়ে যাচ্ছে। এবার মায়ের পাশে লিখলাম বোন, বোনের মেয়ে হচ্ছে রিনা, ঠিক। বোনের মেয়ে রিনা মানে কি, বোনের মেয়েকে আমরা কি বলি, ভাগ্নি বলি। এখানে ভাগ্নি অপশন নেই, তার মানে বঞ্জি উত্তর আছে, অপশানে রয়েছে, বঞ্জি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখব, কিউ এর মা হয় পি, কিউ এর মা হয় পি এর বোন এবং এম এর মেয়ে। কিউ এর মা, দেখো এবার এই ক্ষেত্রে কি কেস হবে একটু দেখানো। কিউ লিখলাম, কিউ এর মাদার, কিউ এর মা হয়ে গেল পি এর বোন, ঠিক। দুটোকেই নেগেটিভ নিয়ে নিলাম। এবার পি এর বোন এবং এম এর মেয়ে, এর মা এম এর মেয়ে, এবার পজিটিভ কি নেগেটিভ আমি জানতে পারছি না, সরি, আর নিচে একটু সাইডে একটু লিখি বোঝার সুবিধার জন্য। দেখো এই কিউ নিলাম, কিউ এর মা কার বোন বলছে, পি এর বোন, ঠিক। আবার এম এর মেয়ে যখন বলছে তখন এম বাবাও হতে পারে মাও হতে পারে, ওটার তার মানে আমরা বাবা কি মা সেটা আমি জানতে পারছি না। এবার দেখো তারপর কি বলছে, এস পি এর মেয়ে, এস হলো পি এর মেয়ে, এস নেগেটিভ নিলাম। এখানে কিউ যে পজিটিভ কি নেগেটিভ মানে ছেলে কি মেয়ে সেটাও জানতে পারছি না, এস মেয়ে এটা পেলাম, এস পি এর মেয়ে ও টি এর বোন, এস আবার টি এর বোন। এবার পজিটিভ কি নেগেটিভ সেটাও কিন্তু, টি কি ছেলে কি মেয়ে সেটা জানতে পারছি না, এস হলো টি এর বোন। এবার এম টি এর কে হয়, এই যে এম টি এর কে হয়, এম পজিটিভ কি নেগেটিভ মানে ছেলে কি মেয়ে সেটা আমরা জানতেই পারছি না, তার মানে নির্ণয় করা সম্ভব নয়। যখনই আমি জেন্ডার জানতে পারছি না তখনই আমি কি নিয়ে নেব, নির্ণয় করা সম্ভব নয়। চলো পরের প্রশ্ন দেখব। আশা করি বুঝতে পারছো, বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আজকের এটাই লাস্ট প্রশ্ন। দেখো বিসদৃশ বিকল্পটি বাছুন, মানে কোনটা আলাদা, অড ম্যান আউট বলে না, সেই অড ম্যান আউট কোনটা আলাদা সেটা তোমাদেরকে বেছে নিতে হবে। ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। দেখো ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী ইনিও প্রাইম মিনিস্টার ছিলেন, জওহরলাল নেহরু ইনিও প্রাইম মিনিস্টার ছিলেন, রাজেন্দ্র প্রসাদ ইনি কে ছিলেন, ইনি ছিলেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ঠিক। তার মানে এদের মধ্যে প্রত্যেকেই এই তিনজন হয়ে গেল প্রধানমন্ত্রী, শুধু রাজেন্দ্র প্রসাদ হলো রাষ্ট্রপতি। তাহলে অপশন ঘ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো জায়গায় সমস্যা হলে জানাবে, সেই জায়গাটা কারেকশন করে নেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে।
রেগুলার ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের ফুল ভিডিও দেখাও জরুরি, বন্ধুদের মধ্যে শেয়ার করাও জরুরি। পারলে শেয়ার করো, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।